নমস্কার। গল্প চিরন্তনীতে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। আপনারা শুনছেন নিমাই ভট্টাচার্যের লেখা উপন্যাস ম্যাডাম। আজ পড়ব উপন্যাসটির তৃতীয় পর্ব। পশ্চিমবাংলার কংগ্রেসে তখন আলাউদ্দিন খিলজির রাজত্ব। হয় কৃতদাসের মতো আত্মসমর্পণ অথবা শিরশ্ছেদ। রাজনীতির ভাষায় মিডল অব দি রোড বা মধ্যপন্থা বলে কিছু ছিল না। বিচিত্র মানুষ ছিলেন এই আলাউদ্দিন খিলজি। অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। সাধারণ চাষাবাদ বা চাকরি বাকরি করে জীবিকা চলেছে। তিন কুলে কোনো কৃতী পুরুষ ছিলেন না, কিন্তু ইনি যখন রাজনৈতিক ক্ষমতার স্বর্ণশিখর প্রাঙ্গণে বিচরণ করছেন, তখন জানা গেল ওর গর্ভধারিণী রাজা রামমোহনের বংশধর, আর বাবা বোধহয় বিদ্যাসাগর বা ওই রকম কোনো মহাপুরুষের বংশের ছেলে। আরও অনেক কিছু জানা গেল সিপাহী বিদ্রোহের সময় এর পূর্বপুরুষ ইংরেজের অত্যাচার সহ্য করেছেন। বঙ্গভঙ্গের সময় সম্পত্তি বাজেয়াপ্ত হয়। আরও কত কি। বঙ্গেশ্বর আলাউদ্দিন খিলজিকে সবাই ঘেন্না করত, নিন্দা করত, ভয় করত, কিন্তু সামনাসামনি সবাই ওকে সেলাম দিত, এমনকি সৌমেনও। অথচ ওকে সেলাম দেবার কোনো প্রয়োজন ছিল না সৌমেনের। আলাউদ্দিন খিলজির অনুগ্রহ ছাড়া কোনো বাঙালি দিল্লির মসনদে ঠাঁই পেত না, সম্ভব ছিল না। ব্যতিক্রম শুধু সৌমেন। ইলেকশন রেজাল্ট বেরোবার কয়েকদিন পরেই ও প্রাইম মিনিস্টারের অভিনন্দনপত্র পেল। চিঠির শেষে লিখেছেন, আই হোপ ইউ উইল হ্যাভ টাইম টু মিট মি সুন। প্রাইম মিনিস্টারের চিঠি পেয়ে চমকে উঠল সৌমেন। দাদা বললেন, ছোট, তুই মন্ত্রী হচ্ছিস। তোমার কি মাথা খারাপ হয়েছে দাদা? আমার মতো ছোকরা লেকচারারকে প্রাইম মিনিস্টার মন্ত্রী করলেই হয়েছে। সৌমেন দাদার কথাটা উড়িয়েই দিল। দাদা এবার হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার স্বামীকে যত বুদ্ধিমানই মনে করো না কেন, আমি এমন কথা ভাবি তা আপনাকে কে বলল? আমিও হাসতে হাসতেই প্রতিবাদ জানালাম। আমার প্রতিবাদ দাদা কানেই তুললেন না। ছোটর মাথায় যদি একটু বুদ্ধি থাকে, প্রাইম মিনিস্টার দেখা করতে বলার মানেও বুঝল না। আমাদের বাড়ির আমরা কজন ছাড়া প্রাইম মিনিস্টারের এই চিঠির কথা কলকাতার আর একজন মাত্র জানতেন, আর কেউ না, এমনকি আলাউদ্দিন খিলজিও না। পরের দিন সকালেই প্রাইম মিনিস্টারের অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি মিস্টার বাজাজের ট্রাঙ্কল এলো। স্যার, প্রাইম মিনিস্টারের চিঠি পেয়েছেন? সৌমেন বলল, পেয়েছি। কবে রওনা হচ্ছেন স্যার? আজ? আজ কি রিজার্ভেশন পাবো? আই অ্যাম অ্যারেঞ্জিং ইয়োর রিজার্ভেশন। আপনি কি একলা আসবেন? হঠাৎ সৌমেন জবাব দিল, না, সঙ্গে আমার স্ত্রীও যাবেন। আমি আর দিদি পাশেই বসেছিলাম। ওর কথা শুনেই দিদি আমাকে একটা চিমটি কাটলেন। আমিও অবাক। ও কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করল, প্রাইম মিনিস্টার কী জন্য দেখা করতে বলছেন জানেন কি? আই অ্যাম সরি স্যার, আই হ্যাভ নো আইডিয়া। ঘণ্টাখানেকের মধ্যেই ফেয়ারলি প্লেস থেকে ইস্টার্ন রেলের চিফ কমার্শিয়াল সুপারিনটেন্ডেন্টের টেলিফোন এলো। কালকা মেলে একটা কূপে আমাদের জন্য রাখা হয়েছে। দাদা অফিসে ছিলেন, তাকে টেলিফোন করে সব জানানো হলো। দাদা বললেন, আমি তাহলে লাঞ্চের সময় এসে যাচ্ছি। একটা চাপা প্রত্যাশায় সবার মুখেই হাসি। সবারই ইচ্ছা সবাইকে খবরটা জানানো হয় যে প্রাইম মিনিস্টারের ডাকে সৌমেন দিল্লি যাচ্ছে, কিন্তু মিস্টার বাজপেয়ী বলেছেন কেউ যেন খবরটা না জানে। সুতরাং জানানো গেল না। শুধু বাবা মাকে বলে এলাম একটু জরুরি কাজে আমরা দুজনে দিল্লি যাচ্ছি। বাবা মা অবাক হলেন না। হাজার হোক, জামাই এমপি হয়েছে, সে যে এখন হরদম দিল্লি যাবে তাতে আশ্চর্যের কিছু নেই। সারাটা দিন দারুণ উত্তেজনা ও ব্যস্ততার মধ্যে কাটল। বিয়ের পর 1 সপ্তাহের জন্য দার্জিলিং গিয়েছিলাম দুজনে।
গিয়েছিলাম মানে দিদি জোর করে পাঠিয়েছিলেন। দাদাও বললেন, যাও যাও, ঘুরে এসো। এই মন তো চিরকাল থাকবে না, পরে যতই ঘুরে বেড়াও এই আনন্দ পাবে না। তখন দার্জিলিং যাওয়া বড় ঝামেলার ছিল। সকরিকলি মণিহারি ঘাটে স্টিমারে গঙ্গা পার হয়ে আবার ট্রেনে চড়তে হতো। ওপারে গিয়ে ট্রেনে চড়ার জন্য প্যাসেঞ্জারদের যে কী দুর্ভোগ সহ্য করতে হতো তা ভাবলেও গায়ে জ্বর আসে। তবু ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল। সারা দিন দুজনে গল্প করতাম, শুধু বিকেলের দিকে একটু ঘুরতে যেতাম, তাও হোটেলের আশেপাশে কাছাকাছি। 7 দিন দার্জিলিংয়ে ছিলাম, অথচ কোনো কিচ্ছু দেখিনি। কলকাতা ফিরলে দিদি জিজ্ঞাসা করলেন, কেমন কাটালে? আমি শুধু বললাম, ভালো। খুব বেড়ালে? এবার দিদির প্রশ্নের জবাব দিল সৌমেন। বেড়াতে তো যাইনি বৌদি, গিয়েছিলাম দুজনে দুজনকে দেখতে, জানতে, চিনতে। এইটুকু বলেই ও এগিয়ে দিদির কানে কানে ফিসফিস করে বলল, আর একটু তৃষ্ণা মেটাতে। একটা কথা, একটা ঘটনা ভাবতে গেলেই কত কি মনে পড়ে, ভিড় জমে যায় মনের মধ্যে। এখানে এই বাংলোর ভিতরের বারান্দায় একলা একলা বসে থাকি আর নানা কথা ভাবি। কেউ বিরক্ত করে না। এখানে পরিচিত মানুষের অভাব নেই, কিন্তু আপনজন দুর্লভ। তাই তো আপন মনে ভাবতে ভাবতে কোথায় ভেসে যাচ্ছিলাম। দাদা দিদি আর আমার বাবা মা হাওড়া স্টেশনে এসেছিলেন আমাদের তুলে দিতে। ট্রেন ছাড়ার আগে দাদা বারবার করে বললেন, কাল রাত্রে পৌঁছবি, পরশু নিশ্চয়ই টেলিফোন করিস। পরবর্তীকালে সৌমেনের সঙ্গে অনেকবার কলকাতা যাতায়াত করেছি। এছাড়া আরও অনেক জায়গায় গেছি, কিন্তু সেই প্রথমবার দিল্লি আসার মতো আনন্দ কোনো দিন পাইনি। অবিস্মরণীয়। আচ্ছা, তুমি হঠাৎ আমাকে সঙ্গে আনার কথা মিস্টার বাজপেয়ীকে বললে কেন? সৌমেন জানালা দিয়ে একটু বাইরের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবল। তারপর ওই বাইরের আকাশের দিকে তাকিয়েই বলল, কিছু ভেবে বলিনি, হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল। পরে ওই ট্রেনে যেতে যেতেই ও বলেছিল, বিশ্বাস করো উর্মি, জীবনের সমস্ত আনন্দ বেদনার সঙ্গে তোমাকে এমন করে জড়াতে চাই যে কোনো কিছু না ভেবেও বললাম তোমাকে নিয়ে আসব। কথাটা ঠিকই, মিথ্যা নয়। তখনও আমাদের বিয়ে হয়নি, ইউনিভার্সিটিতেই পড়ছি। আশুতোষ বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে নামতে নামতে ও আমাকে বলল, একটা অনুরোধ করব। কী অনুরোধ? রাখবে তো? জানতাম অসম্ভব, অবাস্তব বা অন্যায় কিছু বলবে না, তাই স্বচ্ছন্দে বললাম, রাখবো না কেন? কাল সারাদিন আমাদের ওখানে থাকতে হবে। একটু অবাক হলাম। সারাদিন? হ্যাঁ, সারাদিন। কাল তো ছুটি। ছুটি তো জানি, কিন্তু সারাদিন থাকার কথা বলছো কেন? কাল দাদার জন্মদিন, তুমি গেলে সত্যি খুব আনন্দ পাবো। তাছাড়া বাড়ির সবাইও। পঞ্জিকার শুভদিনে নির্ঘণ্ট মিলিয়ে মানুষের জীবনে শুভদিন আসে না, দরকার নেই। দাদার জন্মদিন যে ওর জীবনেরও পরম শুভদিন, আনন্দের দিন, তা আমি জানতাম। আমি গিয়েছিলাম দাদার জন্মদিনে, সারা দিন কাটিয়েছিলাম ওদের বাসায়। আমি যাবার জন্য ওরা সবাই যেমন আনন্দ পেয়েছিলেন, আমিও তার চাইতে কম আনন্দ পাইনি। আর একবারের কথা, মায়ের ব্লাড প্রেশার অত্যন্ত বেড়ে যাওয়ায় বেশ অসুস্থ হয়ে পড়েন। দাদা দিদি সৌমেন বেশ চিন্তিত হয়ে পড়েছিল। সৌমেন তো কদিন ইউনিভার্সিটিই এলো না। এরপর যেদিন এলো সেদিন আমাকে বলল, মায়ের শরীরটা বেশ খারাপ, তুমি একবার গেলে বোধহয় সবাই একটু। ওর ওইটুকু কথা শুনেই আমি হেসে ফেলেছিলাম। আমি নিশ্চয়ই যাব, তোমাকে আর কিছু বলতে হবে না। ও এইরকমই ছিল, বরাবর, চিরকাল। স্বার্থপরের মতো একা একা আনন্দ উপভোগ করতো না, আমাকে অংশীদার করে নিত। আবার দুঃখের দিনে বিপদে আপদের মুখোমুখি হলেও আমাকে পাশে না পেলে নিশ্চিন্ত হতে পারত না।
সেই আমাদের দুজনেরই প্রথম দিল্লি আসা। কোনো ধারণা নেই দিল্লি সম্পর্কে। ট্রেন দিল্লির যত কাছে আসতে আরম্ভ করলো আমাদের তত বেশি চিন্তা হতে লাগলো। দিল্লি স্টেশনের প্ল্যাটফর্মে নামতেই এক ভদ্রলোক এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, এক্সকিউজ মি স্যার, আপনি কি প্রফেসর রায়? হ্যাঁ। আই অ্যাম ফ্রম প্রাইম মিনিস্টার সেক্রেটারিয়েট। আই সি। ওই ভদ্রলোকের বাড়িতে আমরা কোটা হাউস পেলাম, সরকারি অতিথিশালা, সুন্দর ব্যবস্থা। প্রাইম মিনিস্টার সেক্রেটারিয়েটের ওই ভদ্রলোক কেয়ারটেকারকে ডেকে এনে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। স্যার, উনি আপনাদের দেখাশোনা করবেন, কোনো দরকার হলেই ওকে ডেকে বলবেন। কেয়ারটেকার মাথা দুলিয়ে দক্ষিণী ঢঙে বললেন, ডোন্ট ওরি স্যার, আই উইল বি অ্যাট ইয়োর সার্ভিস। প্রাইম মিনিস্টার সেক্রেটারিয়েটের ভদ্রলোক চলে যাবার আগে মিস্টার বাজপেয়ী টেলিফোন নাম্বার দিলেন আর জানালেন, কাল সকাল 9:30 প্রাইম মিনিস্টারের সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্ট। আমরা দুজনেই ওকে ধন্যবাদ জানাতেই উনি বিদায় নিলেন। স্নান করে খাওয়া দাওয়া সেরে দুজনে বসে বসে প্রাইম মিনিস্টারের প্রশংসা করছিলাম। এমন সময় মিস্টার বাজপেয়ী টেলিফোন এলো। স্যার, কোনো অসুবিধা হয়নি তো? না না, কিচ্ছু অসুবিধা হয়নি। ডিড ইউ গেট রাইস অ্যান্ড ফিশ কারি? সৌমেন হাসতে হাসতে বলল, হ্যাঁ, মাছের ঝোল ভাতই খেয়েছি। আপনারা কি পছন্দ অপছন্দ করেন তা তো জানতাম না, তাই কেয়ারটেকারকে বলেছিলাম মাছ ভাত নিশ্চয়ই রাখবে। সো কাইন্ড অফ ইউ। সৌমেন কৃতজ্ঞতা জানালো। ও কথা বলবেন না স্যার, এটা আমাদের ডিউটি। তারপর বললেন, কাল সকাল 9টার মধ্যেই আপনার কাছে গাড়ি পৌঁছবে। কাইন্ডলি 9:15 মধ্যে পৌঁছবার চেষ্টা করবেন। 9টা নয়, 8:30টার সময় কেয়ারটেকার এসে জানালেন, স্যার, পিএমের ওখান থেকে গাড়ি এসেছে। বেশ মনে আছে, সকালবেলায় আমরা অনেকক্ষণ আলোচনা করলাম ও ধুতি পাঞ্জাবি না স্যুট পরে প্রাইম মিনিস্টারের কাছে যাবে। এখন না হয় সৌমেনের স্বাস্থ্য বেশ ফিরেছে, কিন্তু তখন বেশ রোগা ছিপছিপে ছিল। ও স্যুট পরলেই আমার বেশি ভালো লাগতো। আমি বললাম, স্যুট পরেই চলো। কিন্তু কংগ্রেস এমপি হবার পর স্যুট পরা কি ঠিক হবে? তুমি তো আর প্রফেশনাল কংগ্রেসি নও। সবাই জানে তুমি একজন লেকচারার। কিন্তু তাছাড়া প্রাইম মিনিস্টার কনজারভেটিভ নয়, উনি নিশ্চয়ই স্মার্টনেস পছন্দ করবেন। সৌমেন স্যুট পরল আর আমি বাটিক প্রিন্টের একটা সিল্কের শাড়ি পরলাম। ঘর থেকে বেরুবার আগে দুজনেই একবার পাশাপাশি দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের আয়নায় দেখলাম। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, বাহ, তোমাকে দারুণ দেখাচ্ছে। ও ঝট করে এক হাত দিয়ে আমাকে বুকের কাছে টেনে নিয়ে বলল, উর্মি, তুমি কি সারা জীবনই আমাকে মাতাল করে রাখবে? গাড়ির কাছে যেতেই ড্রাইভার ডান হাত তুলে সেলাম করে পেছনের দরজা খুলে দিল। কোটা হাউস থেকে সাউথ ব্লকে প্রাইম মিনিস্টার্স অফিসে পৌঁছতে মাত্র 5-7 মিনিট লাগলো। গাড়ি থেকে নামতেই মিস্টার বাজপেয়ী অভ্যর্থনা করে উপরে নিয়ে গেলেন। গাড়ি থেকে নেমে উপরে যেতে যেতেই চারদিক দেখলাম ফিকে লাল স্যান্ড স্টোনে মোড়া রাষ্ট্রপতি ভবন আর সেক্রেটারিয়েট। কোনোদিন তো এসব দেখিনি, মুগ্ধ হয়ে দেখলাম। কি মনে নেই আমার? প্রত্যেক দিনের প্রত্যেকটি ঘটনা তো দূরের কথা, প্রতিটি কথা পর্যন্ত আমার মনে আছে। আমরা দুজনে ঢুকতেই প্রাইম মিনিস্টার টেবিল ছেড়ে এগিয়ে এসে আমাদের জড়িয়ে ধরলেন। দুহাত দুজনের কাঁধে রেখে সোফার কাছে নিয়ে গেলেন। তিনজনেই বসলাম পাশাপাশি, আমরা দুপাশে, উনি মাঝখানে। সামান্য দুটো একটা কথা বলার পর প্রাইম মিনিস্টার হাসতে হাসতে বললেন, তোমার ছবির মতো তুমি সুন্দর হবে সত্যি আমি আশা করিনি। সৌমেন কিছু বলার আগেই আমি জিজ্ঞাসা করলাম, আপনি ওর ছবি দেখলেন কোথায়? কেন, কলকাতার নিউজ পেপারে।
চা খাবার পর শুরু হলো আসল কথাবার্তা। আই অ্যাম এক্সট্রিমলি হ্যাপি যে তোমার মতো ইয়াং শিক্ষিত ছেলে পার্লামেন্টে এলো। ইনফ্যাক্ট আমি চাই তোমাদের মতো ছেলেরা কংগ্রেসে আসুক, কাজ করুক। বাট বেঙ্গল কংগ্রেসের যা অবস্থা, তাতে ইডিয়েট আর ইলিটারেট না হলে তো। অনেকক্ষণ ধরে অনেক কথাবার্তার শেষে প্রাইম মিনিস্টার আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, ইফ ইউ পারমিট উর্মিলা, তাহলে এই ইয়াং প্রফেসরকে আমি মিনিস্টার করতাম। প্রাইম মিনিস্টার এত সহজ সরল সুন্দর কথাবার্তা বললেন যে আমিও না বলে পারলাম না। নাও আই আন্ডারস্ট্যান্ড আপনি কিভাবে সারা দেশের মানুষকে হিপনোটাইজ করেছেন। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব এলো, কিন্তু আমি কি তোমাকে হিপনোটাইজ করতে পেরেছি? ঘর থেকে বেরুবার আগে প্রাইম মিনিস্টার বললেন, ইউ উইল হ্যাভ ডিনার উইথ মি টুনাইট। এরপর এই সুখবরটা দাদা আর মাকে দেবার জন্য ও প্রাইম মিনিস্টারের অনুমতি চাইল। অফকোর্স, বাট ম্যানেজিং ডিরেক্টর অফ বেঙ্গল কংগ্রেস যেন জানতে না পারে। প্রাইম মিনিস্টারের ঘর থেকে বেরিয়ে এলাম ৪৫ মিনিট পরে। সৌমেন মিস্টার বাজপেয়ীকে বলল, কলকাতায় একটা টেলিফোন করতাম, এক্ষুনি করবেন? এক্ষুনি করলেই ভালো হয়। ভিজিটিং অ্যাম্বাসেডারদের ফাঁকা ঘরে আমরা বসলাম। সৌমেন মিস্টার বাজপেয়ীকে দাদার অফিসের টেলিফোন নম্বর দিল। প্লিজ একটু ওয়েট করুন, এক্ষুনি লাইন পেয়ে যাবেন। সত্যি ২-১ মিনিটের মধ্যেই টেলিফোন বাজল। সৌমেন রিসিভার তুলতেই কে যেন বললেন, স্যার, মিস্টার রয় ইজ হোল্ডিং, প্লিজ স্পিক অন। দাদাকে সুখবর দিয়ে সাবধান করে দেওয়া হলো বাইরের কেউ যেন জানতে না পারে। প্রাইম মিনিস্টার বারণ করেছেন। তারপর জানানো হলো রাত্রে প্রাইম মিনিস্টারের সঙ্গে ডিনার খাবো। দাদার সে কী আনন্দ। আমাকে বললেন, আমার কথা ঠিক হলো? আপনার কথা কি মিথ্যে হতে পারে? আপনার জন্যই তো সব কিছু। আমার জন্য আবার কি হলো? সবই তোমার জন্য। না না দাদা, ও কথা বলবেন না। ১০০০ বার বলবো, ১,০০,০০০ বার বলবো। সত্যি বলছি বোন, সবই তোমার জন্য হচ্ছে, আরও অনেক কিছু হবে। মাকে আর দিদিকে খবরটা দেবেন। আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। রাত্রে ডিনারের পর প্রাইম মিনিস্টার জানালেন ওকে ইনফরমেশন ব্রডকাস্টিংয়ের দায়িত্ব দিতে চান। আরও ২ দিন দিল্লিতে কাটিয়ে আমরা কলকাতা ফিরে এলাম। ইতিমধ্যে কলকাতার কাগজে সম্ভাব্য মন্ত্রীদের নাম বেরোতে শুরু করেছে। সেসব রিপোর্টের কোথাও সৌমেনের নাম ছিল না। ওই সব রিপোর্টে আলাউদ্দিন খিলজির বিশ্বস্ত কৃতদাসদের নাম ছিল। আমরা হাসলাম। তারপর যেদিন দিল্লি থেকে সরকারিভাবে মন্ত্রীদের নাম বেরোলো, সেদিন আলাউদ্দিন খিলজির মাথায় বজ্রাঘাত হলো। পরে জেনেছিলাম উনি আমাদের বাড়িতে টেলিফোন করেছিলেন, কিন্তু তখন দাদা আর আমরা দুজনে কোটা হাউস থেকে রাষ্ট্রপতি ভবনের পথে। কলকাতার মতো দিল্লিতেও আলাউদ্দিন খিলজির দরবার বসত। কিছু রাজনৈতিক কৃতদাস ও চাটুদার সাংবাদিকরা দিল্লির দরবারে নিত্য যোগদান করতেন। পরে সৌজন্যের খাতিরে আমরা দুজনেই ওর ওখানে গেছি। হঠাৎ একজন সাংবাদিক জানতে চাইলেন, দাদা, এবার নতুন ক্যাবিনেট হবার সময় দিল্লি এলেন না কেন? মোটা মোটা দুটো তাকিয়া জড়িয়ে দাদা কাত হয়ে বসলেন। ৩০০ এমএলএ আর এমপির ইলেকশন ম্যানেজ করে শরীরে আর কিছু ছিল না, তাছাড়া বয়স তো হচ্ছে। একজন কৃতদাস বললেন, কটা ছেলে ছোকরা আপনার মতো ২০ ঘন্টা পরিশ্রম করতে পারে? সঙ্গে সঙ্গে একজন চাটুদার সাংবাদিক বললেন, গতবার কংগ্রেস সেশনের ৫ দিন তো দাদাকে ঘুমোতে দেখিনি। পশ্চিমবাংলা কংগ্রেসের ম্যানেজিং ডিরেক্টর মুচকি হাসলেন। এবার তাই প্রাইম মিনিস্টারকে জানিয়েই কদিনের জন্য ডুব দিলাম। আবার বাধা। আচ্ছা দাদা, এবার বলুন তো, কোথায় গা ঢাকা দিয়েছিলেন?
আমরা এতগুলো সাংবাদিক হিমশিম খেয়ে গেলাম, অথচ কিছুই জানতে পারলাম না। আবার বাধা, আবার একজন সাংবাদিক। আপনি শুনলে অবাক হবেন দাদা, আমাদের কলকাতার ৩-৪ জন রিপোর্টার ইন্ডিয়ান এয়ারলাইন্সের সব ফ্লাইটের আর রেলের সব ট্রেনের প্যাসেঞ্জার লিস্ট দেখেও দাদা মুচকি হেসে বললেন, আমি জানি, আর এসব হবে জানতাম বলেই বাইক আর গ্যাংটক চলে যাই। দরবারের সমবেত কৃতদাস আর চাটুদাররা সমস্বরে বলে উঠলেন, বলেন কি? দস্যু মোহন আর কিরিটি রায়ের মতো দাদার রহস্য কেউ জানতে পারে না। উনি নিজেই সে রহস্য প্রকাশ করলেন। পরপর 3 দিন প্রাইম মিনিস্টার আমাকে টেলিফোন করলেন। শেষের দিন তো প্রায় 1 ঘন্টা ধরে কথা বললেন। কে যেন একজন বলে উঠলেন, বাপ রে বাপ! এবার আলাউদ্দিন খিলজি সৌমেনের দিকে তাকিয়ে বললেন, বুঝলে সৌমেন, সবই জানতাম, কিন্তু আগের থেকে কাউকে বলতে পারিনি। তাছাড়া তুমি এত ইয়াং যে উত্তেজনায়। আমি আর সৌমেন শুধু হাসলাম। এবার আলাউদ্দিন খিলজি আমাকে বললেন, তারপর উর্মিলা, কবে খাওয়াচ্ছ? স্বামীকে মন্ত্রী করে দিলাম, খাওয়াবে না? নিশ্চয়ই খাওয়াবো। আমরা ঠিক উঠতে যাব এমন সময় দাদা সবাইকে সতর্ক করে দিলেন, প্রাইম মিনিস্টার যে আমাকে গ্যাংটকে 3 দিন টেলিফোন করেছেন, এসব কথা যেন বাইরের কেউ জানে না। খবরের কাগজওয়ালাদের বললেন, তোমরা আবার কাগজে লিখে টিকে দিও না, তাহলে অন্যান্য স্টেটে নানা রকম রিয়াকশান হবে। একজন বশস্বত বললেন, আমরা না বললেও সবাই জানে প্রাইম মিনিস্টার আপনাকে রেগুলার কনসাল্ট করেন। আর একজন প্রভুভক্ত বললেন, প্রাইম মিনিস্টার সব ব্যাপারেই দাদাকে কনসাল্ট করেন বলেই তো অন্যান্য স্টেটের লিডারদের গায়ে জ্বালা। আরও কতজন কত কি বলল। শেষে দাদার শেষ সতর্কবাণী, যাই হোক, এসব কথা জানিয়ে কি দরকার, আমাদের কাজ হলেই হলো। কলকাতায় থাকতে এই আলাউদ্দিন খিলজির সঙ্গে সৌমেনের কোনো যোগাযোগ ছিল না বললেই চলে, কিন্তু দিল্লিতে আসার পর মেলামেশা আসা যাওয়া বেশ বেড়ে গেল। ওই নোংরা মানুষটার কথা আমি ভাবতে চাই না, তবু মনে পড়ে, দূরে সরিয়ে রাখতে পারি না। না, আর না। আজ যাই ভাবি না কেন, সেদিন যখন সৌমেন রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করল, তখন আনন্দে গর্বে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। আর দাদা, আনন্দে যে কোনো মানুষ অমন করে চোখের জল ফেলতে পারে তা জানতাম না। ওর শপথ নেওয়ার পর দাদা আমাকে বললেন, জানো বোন, আজ আমার মনে হচ্ছে আমিই দিল্লির সম্রাট, আমিই প্রধানমন্ত্রী। এ জীবনে আমার আর কোনো প্রত্যাশা নেই। সেদিন রাত্রে প্রাইম মিনিস্টার্স হাউসে সমস্ত মন্ত্রীদের ডিনারের নেমন্তন্ন ছিল। আমাদের দুজনের কার্ড আগেই এসেছিল। রাষ্ট্রপতি ভবনে সোয়ারিং ইন সেরিমনি শেষ হবার পর সৌমেন প্রাইম মিনিস্টারের সঙ্গে দাদার পরিচয় করিয়ে দেয়। হি ইজ নাইদার আ সাধু নর আ পলিটিশিয়ান, বাট এমন পরোপকারী আদর্শবাদী মানুষ আমি দেখিনি। প্রাইম মিনিস্টার বললেন, মাস্ট বি সো, তা না হলে তোমার মতো ভাই তৈরি হয়? এবার আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, উর্মিলা, হাউ ডু ইউ লাইক? আমি বললাম, শপথ নেবার সময় আনন্দে দাদা বাচ্চা ছেলের মতো কাঁদছিলেন। প্রাইম মিনিস্টার মুহূর্তের জন্য কি যেন ভাবলেন, তারপর বললেন, সামবডি মাস্ট লাভ, তা না হলে মানুষের মতো মানুষ তৈরি হয় না। সৌমেন অফিসারদের সঙ্গে মিনিস্ট্রিতে চলে গেল। আমি আর দাদা ফিরে এলাম কোটা হাউসে। 1 ঘন্টার মধ্যেই একজন স্পেশাল মেসেঞ্জার এসে প্রাইম মিনিস্টারের ডিনারের জন্য দাদার ইনভিটেশন কার্ড দিয়ে গেল। কী সব আনন্দের দিন গিয়েছে! বোধহয় বিয়ের দিনেও এত আনন্দ হয়নি। লাঞ্চের সময় সৌমেন এলো। 3 জনে একসঙ্গে লাঞ্চ খেলাম।
কলকাতায় টেলিফোন করে মা আর দিদির সঙ্গে সবাই কথা বললাম। অশোক মানু স্কুলে ছিল, তখন কথা বলা হলো না। এতক্ষণ শুনলেন নিমাই ভট্টাচার্যের লেখা ম্যাডাম উপন্যাসটির 3য় পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।